আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের মাঝে থাকছে নিশির বিল ৬ নম্বর পর্ব। ব্রিজের উপর দাঁড়িয়ে সায়ন যখন নদীর দিকে তাকিয়েছিল, ঠিক তখনই পানির মাঝখানে সেই লালচে আভা আরো উজ্জ্বল হয়ে উঠল। জলরাশি পরে ধীরে ধীরে উঠে এলো বিভৎস একটা মাথা। সায়নের মতো সাহসী ছেলেরও বুকটা কেঁপে উঠল। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে রক্ত হিম হয়ে যায়। মাথাটা টকটকে লাল বর্ণের, যেন কাঁচা মাংসের দলা। মুখের দুই পাশ দিয়ে বেরিয়ে আছে বন্য শুকরের মতো বড় বড় দুটো দাঁত। চোখগুলো জ্বলছে আগুনের গোলার মতো। তাতে মানুষের কোনো আবেগ নেই, আছে কেবল হিংস্রতা। মাথার উপরে ঘন কালো বাবরি চুল, কিন্তু ভালো করে তাকালে বোঝা যায় ওগুলো চুল নয়, ছোট ছোট সুর যা কিলবিল করছে মাথার চারপাশে। সায়ন কয়েক পা পিছিয়ে এলো। এই জিনিসটা মানুষ নয়, সাধারণ কোনো পানীয় নয়, এটা অন্য জগতের কিছু। সে আর বেশিক্ষণ সেখানে দাঁড়ানোর সাহস পেল না। ওদিকে অদরা চোখে মুখে পানি দিয়ে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। সায়ন দ্রুত পায়ে অদরার কাছে এসে বলল, চলুন, আর এখানে থাকা ঠিক হবে না, বাসায় যাই। অদরা কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু সায়নের প্যাকাশে মুখ দেখে আর কিছু বলল না। সায়ন তাকে গাড়িতে বসিয়ে দিল। নদীর সেই দানবীয় মূর্তির কথা সে অদরাকে কিছুই বলল না। পাশে মেয়েটা আবার আতঙ্কিত হয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে সায়ন গম্ভীর গলায় বলল, একটা কথা মনে রাখবেন অদরা, আবিরের তরফ থেকে যদি আবার কোনো বার্তা, কোনো পাখি বা কোনো ইশারা আসে, ভুল করেও সেটার দিকে ফিরে তাকাবেনও না। ও কোনো সাধারণ মানুষ নয়, ওর উদ্দেশ্য ভালো না। অদরা মাথা নেড়ে বলল, মনে থাকবে, আমি আর ওই ভুলের পথে পা বাড়াবো না। গাড়িটা অদরাদের গেটের সামনে এসে থামালো। অদরার ক্ষত বিক্ষত হাত আর বিধ্বস্ত চেহারা দেখে সালেহা বেগম আতকে উঠলেন। ও মা, তোর এই অবস্থা হলো কি করে? তিনি ছুটে এসে মেয়েকে ধরলেন। সায়ন গাড়ি থেকে নেমে বিনয়ের সাথে নিজের পরিচয় দিল। তারপর খুব গুছিয়ে একটা গল্প পাতল। সে বলল, অদরা আর নিশি ঘুরতে বেরিয়েছিল। ফেরার পথে কিছু ছিনতাইকারী আক্রমণ করে। সায়ন সেখান দিয়ে যাচ্ছিল বলে তাদের উদ্ধার করেছে। রুম ডেট, নিশির বিল বা সেই অতি প্রাকৃত ঘটনার কোনো কিছুই সে প্রকাশ করল না। সব শুনে সালেহা বেগম কৃতজ্ঞতায় গদগদ হয়ে সায়নকে ধন্যবাদ দিলেন। সায়ন বিদায় নিয়ে চলে গেল। সালেহা অদরাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তুই একা কোথাও যেতে গেলি কেন? যদি সায়ন না নিয়ে আসতো তোদের? অদরা মায়ের বুকে মুখ লুকিয়ে বলল, কিছু হবে না তো মা, তোমাদের দোয়া সাথে আছে তো। সালেহা মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, বোকা মেয়ে, আর কখনো একা কোথাও যাবি না, চল ঘরে চল। সায়ন বাসায় ফিরতেই নিশি দৌড়ে এলো। কিরে ভাইয়া, অদরা ঠিক আছে তো? পৌঁছে দিয়েছিস? সায়ন সোফায় গা এলিয়ে দিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে, আপাতত বিপদ কেটেছে। শোন, আমি একটু দাদির সাথে দেখা করতে যাব, তুইও আয়। সায়নের দাদি গত 25 বছর ধরে নিজেকে একরকম গৃহবন্দী করে রেখেছেন। খুব একটা কথা বলেন না, কারো সাথে মিশেনও না। সায়ন আর নিশি দাদির ঘরে ঢুকে দেখল তিনি বিছানায় চুপচাপ শুয়ে আছেন। জানালা দিয়ে আসা চাঁদের আলো তার বলি রেখা পরা মুখে পড়েছে। নিশি দাদির পাশে বসে তার হাতে হাত রাখল। দাদি, ভাইয়া তোমার সাথে কিছু কথা বলবে। সায়ন একটা চেয়ার টেনে বিছানার পাশে বসল। সরাসরি দাদির চোখের দিকে তাকিয়ে বলল, দাদি, একটা সত্যি কথা বলো তো, দাদা আর বড় দাদা হঠাৎ নিশির বিলে কেন গিয়েছিল? ওখানে তাদের কি কাজ ছিল? আমি জানি সে সময় এমন কিছু ঘটেছিল যার কারণে তুমি নিজেকে এভাবে সবার থেকে আড়াল করে নিয়েছ। আজ তোমার সব বলা উচিত, আমাদের জানা দরকার। রেহানা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো পুরনো স্মৃতিতে। তারপর তিনি দীর্ঘ শ্বাস ফেলে কাপা গলায় বলতে শুরু করলেন, সে অনেক আগের কথা,
26 বছর আগে। তখন তোদের জন্মও হয়নি। তোদের এক ফুফু ছিল, নাম ছিল মীরা। ওর বয়স তখন 19। দেখতে পরীর মতো সুন্দর ছিল। সায়ন আর নিশি একে অপরের দিকে তাকালো। ফুপুর কথা তারা আগে কখনো শোনেনি। দাদি বলে চললেন, মীরা প্রায় বলতো ঘুমের মধ্যে নাকি অক্টোপাসের মতো কে যেন তাকে জড়িয়ে ধরে, খুব বাজেভাবে স্পর্শ করে, আর সারাদিন শুধু একটা জায়গার নাম জপ করত, নিশির বিল। আমরা ভাবতাম ও হয়তো অসুস্থ, মানসিক বিকার হয়েছে, কিন্তু হঠাৎ একদিন ও নিখোঁজ হয়ে গেল। শুধু একটা চিঠি রেখে গেল। তাতে লেখা ছিল, আমি নিশির বিলে যাচ্ছি, ও আমাকে ডাকছে। দাদির গলা ধরে এলো কান্নায়। সে যে মীরাকে খুঁজতে তোদের দুই দাদা গেল, আর ফিরে এলো না। এরপর পুলিশ, গ্রামের মানুষ কত খুঁজলো, গিয়ে দেখলো পুরো গ্রাম জনশূন্য, কোনো মানুষের চিহ্ন নেই। আমার স্বামী, সন্তান, মেয়ে সবাইকে গ্রাস করেছে ওই রাক্ষসী গ্রাম। সেই শোকে আমি নিজেকে পাথর করে ফেলেছি। একটু থেমে তিনি বললেন, এখন তোরা যা, আর এই নামের কথা মুখে আনবি না, ও জায়গা অভিশপ্ত। সায়ন আর নিশি চুপচাপ উঠে এলো। তারা কোনো কথা বাড়ালো না, কিন্তু দুজনেরই মনে হলো দাদি সবটা বলেননি। এই গল্পের পিছনে আরো গভীর কোনো অন্ধকার লুকিয়ে আছে, যা তিনি সযত্নে গোপন করে গেলেন। তারা ঘর থেকে বেরিয়ে যেতেই রেহানা বেগমের ঘরের পরিবেশ বদলে গেল। ঘরের এক কোণে মোমবাতির আলো কাঁপতে শুরু করলো। দাদি ভয়ে ভয়ে দেওয়ালের দিকে তাকালেন। সেখানে আবছা অন্ধকারের মধ্যে ফুটে উঠল এক বিশাল ভয়ানক মাকড়সার ছায়া। তার 8টা পা ধীরে ধীরে নড়ছে। রেহানা বেগম ভয়ে চাদর খামছে ধরে বিড়বিড় করে উঠলেন, ওরা ওরা আবার ফিরে এসেছে। রাত গভীর থেকে গভীরতর হয়েছে। শহরের কোলাহল থেমে গিয়ে এক নিঝুম নিস্তবতা গ্রাস করেছে চারপাশ। অধরার ঘরের ভিতর এসি চলার মৃদু গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই, কিন্তু অধরার শরীরের ভিতরের কোলাহল থামছে না। আজ সেই উত্তেজনা অন্য দিনের চেয়েও তীব্র, অসহহীন। প্রতিটা শিরা উপশিরায় যেন লাভা স্রোত বয়ে যাচ্ছে। অধরা বিছানায় উঠে বসল। পরনে হালকা টিয়া রঙের নরম সুতির সালোয়ার কামিজ। নিজের হাত দিয়ে নিজের এই বাহু স্পর্শ করল সে। শরীরটা যেন পড়ছে। নিজের চুলগুলো মুঠি করে ধরল। ইচ্ছে করছে চিৎকার করতে, অথবা নিজেকে শেষ করে দিতে। এই যন্ত্রণা আর সহ্য হয় না। ঠিক সেই মুহূর্তে নিঃশব্দে ঘরের দরজাটা খুলে গেল। ক্যাচ করে শব্দ হতোই অধরা চমকে দরজার দিকে তাকালো। ঘরের ভেতর নাইট ল্যাম্পের নীলচে আবছা আলো। সেই আলো আধারের মায়াজালে সে দেখল দরজার চৌকাঠ পেরিয়ে মানুষের মতো কেউ একজন ঘরে প্রবেশ করেছে। ছায়াটা ধীরে ধীরে আলোয় এলো। অধরা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সামনে দাঁড়িয়ে আছে আবির, সেই পরিচিত মুখ, সেই পরিচিত সাহানি। কিন্তু আবিরের পরনে কোনো শার্ট বা প্যান্ট নেই। তার শরীর সম্পূর্ণ অনাবৃত, কেবল নির্মাঙ্গে এক ফালি কাপড় জড়ানো। তার পেশিবহুল শরীরটা ঘামে চকচক করছে। এত রাতে এই অবস্থায় আবিরকে দেখে অধরা সমস্ত যুক্তি বুদ্ধি লোপ পেল। গত কয়েকদিনের জমানো আবেগ, কান্না আর না পাওয়ার বেদনা বাদ মানল না। সে দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আবির, তুমি এতদিন কোথায় ছিলে তুমি? অধরা কান্নায় ভেঙে পড়ল। আমি তোমাকে কত খুঁজেছি আবির, ভেবেছি তুমি আর নেই। আবির কোনো কথা বলল না। অধরার পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার ভঙ্গি করল, কিন্তু তার স্পর্শে কোনো উষ্ণতা নেই। আছে এক অদ্ভুত হিমশীতল ভাব। আবিরের গা থেকে সেই পরিচিত তীব্র মাদকতাময় গন্ধটা আসছে, যা অধরার স্নায়ুতে শিহরণ জাগিয়ে তুলছে, তার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। আবির অধরাকে নিয়ে বিছানায় বসল। তারপর অধরা ঠিক মুখোমুখি বসে তার গালে হাত রাখল। অধরা মন্ত্রমুগ্ধের মতো আবিরের চোখের দিকে তাকিয়ে রইল, কিন্তু আবিরের চোখে আজ অন্যরকম কিছু একটা আছে। অধরা পিস পিস করে বলল, কি হলো আবির, কিছু বলছো না যে? তুমি ঠিক আছো তো? আবিরের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সেই বরাট যান্ত্রিক গলায় বলল, এখন ওসব কথা থাক,
এখন শুধু তোমাকে চাই অদরা, আমার তোমাকে খুব প্রয়োজন। আবির অদরার দিকে ঝুঁকে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে অদরার অবিচেতন মনের কোনো এক কোণ থেকে সায়নের সতর্ক বাণীটা ভেসে এলো। আবির সাধারণ কেউ নয়, ফিরে তাকাবেন না। অদরার বিবেক যেন সজাগ হয়ে উঠল। সে নিজেকে কিছুটা সামলে নিয়ে আবিরের বুক থেকে সরে এলো। দাঁড়াও আবির, আগে বলো তুমি কোথায় ছিলে, আর এই মাঝরাতে আমার বাড়িতে ঢুকলে কিভাবে? নিচে তো দারোয়ান আছে, মা বাবা আছে। আবির তার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে অদরাকে আচমকা দুহাতে জাপতে ধরল। তার শক্তি অবিশ্বাস্য। অদরা কিছু বুঝে ওঠার আগেই আবির তাকে বিছানায় শুইয়ে দিল। অদরার পায়জামার ফিতা আলগা করে টান দিল সে। অদরা বাধা দিতে চাইল, কিন্তু আবিরের শরীরের বারে সে নড়তে পারছিল না। সে আবিরকে ঠেলতে গিয়ে নিজের হাত আবিরের পিঠে রাখল, আর তখনই তার মেরুদণ্ড বেয়ে বয়ের এক শীতল স্রোত নেমে গেল। আবিরের পিঠটা মানুষের মতো মিশ্রণ নয়, সেখানে শক্ত এবড়ো খেবড়ো কিছু হাড়ের অস্তিত্ব টের পেল সে। হাড়গুলো যেন নড়ছে, চামড়ার নিচ থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সায়নের কথাগুলো হাতুড়ির মতো তার মাথায় বাজতে লাগলো। ও মানুষ না অদরা। অদরা প্রাণপন্ন শক্তি সঞ্চয় করে সজোরে আবিরের বুকে ধাক্কা দিল। আবির অপ্রস্তুত থাকায় ছিটকে সরে গেল। অদরা বিছানা থেকে লাফিয়ে নেমে দূরে গিয়ে দাঁড়ালো। সে দেখল আবির বিছানার উপর কুঁজো হয়ে বসে আছে, আর তার পিঠের চামড়া বেদ করে বেরিয়ে আসছে কালো লোমাস লিকলিকে কয়েকটা পা, ঠিক মাকড়সার মতো, 4টা 6টা 8টা। সেই 8 পায়ে ভর দিয়ে আবির বিছানার উপর উঠে দাঁড়ালো। তার মানুষের মতো সুন্দর শরীরটা এখন বিভৎস আকৃতি নিচ্ছে। আবিরের মুখটা এখনো মানুষের মতোই আছে, কিন্তু তার হাসিটা পৈশাচিক। আমি তোমাকে চাই অদরা, এসো, কাছে এসো, তুমি আমার। অদরা ঘৃণা আর ভয়ে চিৎকার করে উঠল, তুই মানুষ না, তুই আবির হতে পারিস না, তুই একটা জানোয়ার। এটা শুনে আবির বিকট শব্দে হেসে উঠল। সেই হাসির শব্দে ঘরের কাজগুলো জনজন করে উঠল। সে এক লাফে অদরার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত হলো। অদরা ক্ষিপ্ত গতিতে সরে গিয়ে দেয়ালের সুইচবোর্ডের কাছে পৌঁছালো এবং ঘরের মেইন লাইটের সুইচটা টিপে দিল। ধপ করে জ্বলে উঠল ঘরের টিউবলাইট। উজ্জ্বল সাদা আলো আবিরের গায়ে পড়তে সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো, যেন আলো তার ত্বক পুড়িয়ে দিচ্ছে। আহ, বন্ধ করো আলো, বন্ধ করো। আবির যন্ত্রণায় ছটপট করতে করতে তার একটা মাকড়সায় পা দিয়ে সজোরে অদরার দিকে আঘাত করলো। অদরা নিজেকে পুরোপুরি বাঁচাতে পারল না। বাড়িটা এসে লাগলো তার কাঁধে। সে ছিটকে গিয়ে কাঠের পায়ার সাথে বাড়ি খেল। আবির আর এক মুহূর্ত অপেক্ষা না করে জানালা দিয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। অদরা কোনো মতে মেঝেতে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। কাঁধে তীব্র ব্যথা আর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। ঘরের সবকিছু তার চোখের সামনে বনবন করে ঘুরছে। সে টলতে টলতে বিছানার দিকে এগোলো, কিন্তু পৌঁছাতে পারল না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল বিছানার এক কোণে। ঘরের উজ্জ্বল আলোয় অদরার জামায় রক্তের দাগ ফুটে উঠল। এ পর্ব এখানে সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।